কলকাতাতে ভাগীরথী হুগলি নদীর বোথ সাইডে প্রায় 3.5 কিলোমিটার, মানে তার মধ্যে কিন্তু হাওড়া শহরও আছে, আবার তার মধ্যে এদিকে কলকাতাও আছে। বোথ সাইডে প্রায় 3.5 কিলোমিটার অঞ্চল পর্যন্ত এই যে জায়গা, এই জায়গা টোটালটাই সাবমার্জড হয়ে যাবে, পুরোটা ভাগীরথী হুগলি নদীর দখলে চলে আসবে। এর পরবর্তী সময় আস্তে 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 শহরটাতে দ্রুত সাবসিডেন্স শুরু হবে এবং তার ফলে কিন্তু টোটাল শহরটাই ধীরে ধীরে সাবমার্জড হয়ে যেতে শুরু করবে। ফলে আজকে যে সারফেসটাকে আমরা দেখছি, বেসিক্যালি সেই সারফেস আমরা চোখের সামনে সাজানো একটা বাগানের মতো দেখছি। তার তলাতে যে ফাঁপা একটা শহর বসবাস করছে, বিস্তীর্ণ একটা ফাঁপা জায়গা পড়ে রয়েছে, সেই জায়গাটা কিন্তু আমরা বাইরে থেকে খেয়াল করছি। খিদিরপুর পর্যন্ত চলে যাবে গঙ্গা, ভাগীরথী হুগলি নদী অর্থাৎ গঙ্গা চলে যাবে খিদিরপুর পর্যন্ত। এই পাশটা মানে ধর্মতলা বা তার যে এদিকটা শ্যামবাজার, এই জায়গাটাও তো একদম উপকূলবর্তী একটা জায়গা। একেবারে আপনারা যদি 3.5 কিলোমিটার দেখেন তাহলে কিন্তু শ্যামবাজার, ধর্মতলা এগুলো সবই কিন্তু এই 3.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়ছে। ফলে ন্যাচারালি বা একদম ভাগীরথী হুগলি নদীর থেকে 3.5 কিলোমিটার ডিস্টেন্সটা যদি আপনি পরিষ্কার করে আসেন, দেখবেন একটা পরিষ্কার রেখার মতো। তার মধ্যে আমরা একেবারে দক্ষিণেশ্বর এই সমস্ত অঞ্চলগুলো যেমন সাবমার্জড হবে, তার সঙ্গে পরপর পরপর বিস্তীর্ণ বরানগর এই অঞ্চলটা সাবমার্জড হবে। তার পরবর্তী সময়ে আপনারা বাগবাজার, শ্যামবাজার এই সমস্ত অঞ্চলগুলো সাবমার্জড হবে, কলেজ স্ট্রিট, আমার স্ট্রিট এই সমস্ত অঞ্চলগুলো সাবমার্জড হয়ে যাবে এবং তার সাথে সাথে আপনার ধর্মতলা, এবং যদি এইভাবে পরপর যদি জায়গাটাকে সাজানো হয়। জিনিস সেখানে জানতে চাইবো, এই যে ব্রিজগুলো রয়েছে গঙ্গার ওপরে, তাহলে তো এই ব্রিজগুলো আর কোনো অস্তিত্ব থাকবে না, সেগুলো তো নড়বড়ে হয়ে যাবে তলাটা। না, ন্যাচারালি সেই ব্রিজের তো আর কোনো অস্তিত্ব নেই। যদি টোটালটাই সমুদ্রের জল এই বিস্তীর্ণ অঞ্চলে সাবমার্জ করে, ন্যাচারালি সমুদ্রের মাঝখানে একটা ব্রিজের মতো হয়তো কিছুদিন দাঁড়িয়ে থাকবে, তারপরে আস্তে আস্তে সেটা নড়বড়ে হতে হতে পড়ে যাবে। কারণ ঘটনাটা দেখুন, যে যদি টোটাল সারফেসটাই সাবমার্জড হয় তাহলে সেক্ষেত্রে ব্রিজের কিছু করার নেই। কারণ শুধুমাত্র তো একটা ব্রিজ বা তার একটা কনস্ট্রাকশন সেটা ধ্বংস হচ্ছে না, আলটিমেটলি ধ্বংস হয়ে যাচ্ছে বোথ সাইডের প্রায় 3.5 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স, এবং তার পরবর্তী 10 বছরের মধ্যে হয়তো টোটাল শহরটাই আস্তে 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 তলিয়ে যাবে মাটির তলায়, মানে গোটা কলকাতা শহর। হ্যাঁ, ইনিশিয়ালি এমনই একটা হবে, মানে ধরুন এরকম হতে পারে, আপনি সকালবেলা অফিস বেরোচ্ছেন, আপনি লঞ্চে করে অফিসে এলেন, তারপরে হয়তো বাসে করে বাড়ি ফেরত গেলেন, তখন ভাটার সময় থাকলো। আবার এই জোয়ার ভাটার চলতে 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 সারফেসটা আরও লুজ হবে, কারণ যে সারফেসটা ফাঁপা সেই সারফেসের জোয়ার ভাটার জলকে ধরে রাখার মতো ক্যাপাসিটি থাকবে। এটা একটা ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন আপনি, মানে কলকাতা শহরের অস্তিত্ব তাহলে তো আর থাকবেই না আগামী 12-15 বছর পর। কারণ সেই জায়গাটার দিকে আস্তে আস্তে এগোচ্ছে, কলকাতা শহর কনস্ট্যান্টলি ফাঁপা হচ্ছে এবং বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ছে, এবং যার ফলে কিন্তু আলটিমেটলি এটা একটা ভয়ঙ্কর বিপদসংকুল অবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি একটা জিনিস জানতে চাইবো, এটা কি শুধু কলকাতা শহরের জন্যই এই বিপদ সংকেতটা, নাকি অন্যান্য ভারতবর্ষের অন্যান্য যে বিগ সিটিগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও এই সংকেতটা? হ্যাঁ, ন্যাচারালি শুধু কলকাতা নয়, কিন্তু আমরা যেটা বলছি সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল থেকে 70 কিলোমিটার ডিস্টেন্স পর্যন্ত যে সমস্ত স্থানগুলো রয়েছে তাদের 90%ই সাবমার্জড হয়ে যাবে। আর কলকাতা বা এই ধরনের শহরগুলো যারা জাইগেন্টিক চেহারা নিয়ে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে বসবাস করছে, তাদের অলরেডি নেচারটাই হয়ে গেছে ডিগ্রেডিং, তারা আস্তে 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 অবনমিত হতে শুরু করে। কারণ কি বিশ্ব উষ্ণায়ন নাকি অন্য কারণ? একদিকে বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন যেমন প্রভাব ফেলছে, আর একদিকে আমাদের যে প্রভাব, আমরা এই যে কনস্ট্যান্টলি যে কনস্ট্রাকশনগুলো চালিয়ে যাচ্ছি, সেই কনস্ট্রাকশনটাকে আমরা কখনো স্টাডি করছি না যে শহর কতটা পরিমাণে লোড নিতে পারে, শহরের কতটা ওয়েট রাখার মতো ক্ষমতা আছে। এবং শুধু তাই নয়, আরেকটা যেটা বড় জিনিস, এই সমস্ত কিছু করার পেছনেও কিন্তু যদি পারফেক্ট প্ল্যানিং থাকতো, যদি সেটাকে আমরা সঠিকভাবে মনিটরিং করতাম টাইমলি, তাহলে কিন্তু কলকাতা শহর এই মুহূর্তে হারিয়ে যাওয়ার মতো শহর নয়। কারণ এখানে যে নবীন পলিমাটি, সেই নবীন পলিমাটিটা প্রতি মুহূর্তে শহরের তলা দিয়ে ধুয়ে বেরিয়ে যাচ্ছে। বেসিক্যালি সেইটাকে যদি আমি প্রোটেকশন দিতে পারতাম তাহলে হয়তো শহর আরও বেশ কিছুদিন বাঁচতে পারতো। আমরা কিন্তু কলকাতা শহরের পরিকল্পনার জন্যে বেসিক্যালি কখনোই কিছু ভাবিনি, এবং এখনো পর্যন্ত যেহেতু আমাদের মাথায় সেই চিন্তাটাই নেই, সেই কারণের জন্য আমাদের সবার অজান্তেই ধীরে 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 শহরটাই পায়ের তলা থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস বলুন, যে প্রশাসনের তরফ থেকে তো ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, বিভিন্ন দফতর রয়েছে, তারা কি কখনো এই বিষয়গুলো বা আপনাদের এই যে রিপোর্টটা
সেগুলো নিয়ে কখনো ভেবেছে বা আপনাদের সঙ্গে কখনো যোগাযোগ করেছে? না, বেসিক্যালি এই ধরনের যোগাযোগ কখনোই করে না। আর আমাদের তো দেখুন, রিপোর্ট তো কখনো নিয়ে গিয়ে কাউকে পৌঁছে দেওয়ার মতো ব্যাপার নেই। রিপোর্ট ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশড হয়েছে, সেই রিপোর্ট দেখতে হবে এবং দেখে নিয়ে সেখানে করতে হবে। এবারে যদি কখনো কেউ উৎসাহ প্রকাশ করে, আগ্রহ প্রকাশ করে যে আমি রিপোর্টটা দেখতে চাই, জানতে চাই, তখন আমরা তাদেরকে যতটা সম্ভব বোঝানোর সেটা বোঝাই। কিন্তু কলকাতা যে বিপদসংকুল, এটা কিন্তু রিপোর্ট দেখে বোঝার দরকার নেই। অলরেডি আপনারা বেশ কিছুদিন আগে দেখেছেন যে প্রায় 35খানা বাড়ি হেলে পড়ল। হাওড়ার পাশাপাশি বেলগাছিয়া কি ভয়ঙ্কর বিপর্যয় চলছে, ল্যান্ড ধসে যাচ্ছে মাটির তলায়। মাটির তলায় ধসে যাচ্ছে মানে মাটির তলায় কোথাও তো ফাঁপা জায়গা থাকতে হবে, নাহলে ধসে যাবে কোথায় মেটেরিয়ালটা। ফলে ন্যাচারালি এইটাই হচ্ছে চেহারাটা মাটির তলাকার। এবারে সেই মাটির তলাকার চেহারাটাকে যখন প্রকাশ পায়, রাস্তায় হঠাৎ করে সাবসাইড করলো, আমরা কি বলছি যে পাইপলাইন ফেটে গেছে, আপনি গিয়ে ওখানে পাইপলাইন দেখতেই পাবেন না, কি দেখবেন যে শুধু একটা ফাঁপা জায়গা। এই যে সাবসাইড করলো, মেটেরিয়ালটা গেল কোথায়? এতদিন রাস্তাটা দাঁড়িয়েছিল, সেই মেটেরিয়ালটা কোথায় গেল? সে ন্যাচারালি সে তার নিজস্ব পদ্ধতিতে ধুয়ে ধুয়ে মাটির তলা দিয়ে বেরিয়ে গেছে। আমরা সেই জায়গাগুলোকে প্রপারলি মনিটরিং করছি না। কোনো জায়গায় একটা সাবসাইড হয়েছে, আমি সেখানে গিয়ে কিছু একটা মেনটেন্যান্স করলাম, সেখানে নতুন করে আবার একটা রাস্তাটা বানিয়ে দিলাম, কিন্তু তার পার্শ্ববর্তী অঞ্চল, তার পাশাপাশি মাটি, সেটা কি অবস্থায় আছে আপনারা তো দেখলেন। একটা মেট্রো রেল খনন করতে গিয়ে বউবাজারে কি ভয়ঙ্কর বিপর্যয় হলো। করতে তো গেছিল একটা টানেল যেটা দিয়ে করছিল সেখানে একটা দুটো বাড়িতে ধ্বংস হতে পারত, কিন্তু বেসিক্যালি টোটাল বউবাজার এলাকাটা ধ্বংসের দিকে এগিয়ে গেল। এই যে বিষয়গুলো, তার মানে তখনই তো বোঝা যায় যে মাটি অ্যাকচুয়ালি ধরে রাখার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে। মাটি হারিয়ে ফেলেছে সেই ক্ষমতাটা। আমরা তাকে মনিটরিং করিনি যে কিভাবে মাটি এটাকে ধরে রাখতে পারে, তার জন্য আমরা যথোপযুক্ত পরিকল্পনা নিইনি, যার ফলে আলটিমেটলি কিন্তু ধীরে ধীরে বিপর্যস্ততার দিকে আমরা এগিয়ে চলেছি। একদম। এর পাশাপাশি আমরা এবার একটু নজর রাখবো যে যারা এই মাল্টি স্টোরেড বিল্ডিং এ বসবাস করেন, হাই রাইজে যারা বসবাস করেন, তারা তাহলে কি করবেন? আগামী 15 বছর পর যদি কলকাতা শহর এইভাবে বঙ্গোপসাগরের গর্ভে ঢুকে যায়, তাহলে যারা এই উঁচু উঁচু বিল্ডিং এ বাস করছেন বা বাড়ি কেনার স্বপ্ন দেখছেন, তারা কি করবেন? যদিও মানে বিষয়টা অপ্রিয় লাগবে শুনতে, তাহলেও বিষয়টা সত্যি যে এই ধরনের হাই রাইজ বিল্ডিংগুলো সত্যি আজকে আর থাকার উপযোগী অবস্থাতে নেই। তার কারণটা হচ্ছে, যদি কলকাতা ধীরে ধীরে সাবমার্জড হতে থাকে, যদি সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পেতে থাকে, তাহলে কিন্তু সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে এই বহুতলগুলো। এবং বেসিক্যালি আপনাকে আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে যে বহুতলগুলো, এগুলো কিন্তু কলকাতা ধ্বংসের পেছনে একটা বড় কারণ। তার কারণ হচ্ছে এই বহুতলগুলো প্রত্যেক দিন পাম্প করে মাটির তলদেশ থেকে প্রচুর পরিমাণে জলকে তুলে নেয়, এবং এই প্রচুর পরিমাণে জলকে তুলে নেয় বলে মাটির তলদেশ কিন্তু আরও দ্রুত গতিতে ফাঁপা হয়ে যাচ্ছে।